আরে ও মাঝি ভাই, একটু নিয়ে যাবে ওপারে? নৌকা ডাঙায় বেঁধে দিয়েছি দাদা, রাত 10টা পেরিয়ে গেছে, আজ আর যাওয়া হবে নি। আপনি বরং কাল সকালে আসুন। আরে ওপারে যাওয়া আমার খুবই দরকার দাদা, স্টেশনের লাস্ট ট্রেন ধরতে হবে। দরকার হলে আমি ডবল ভাড়া দিচ্ছি, প্লিজ একটু নিয়ে যান দাদা। আরে মহা মুশকিল, টাকার জন্য না দাদা। দেখছেন না আকাশের অবস্থা, দমকা হাওয়া বইছে, যখন তখন তুফান নামতে পারে। মাঝ নদীতে সবাই বিপদে পড়ে যাব। এ তো আর ছোটোখাটো নদী না, নৌকা উল্টে গেলে স্রোতে ভেসে যেতে হবে, তখন আর সাঁতার কেটেও কোনো লাভ হবে নি। কিচ্ছু হবে না দাদা, প্লিজ একটু নিয়ে চলুন, যা টাকা চাইবেন আমি দেবো। আবার সেই টাকার কথা কইছেন, বলছি তো নৌকা যাবে না। এই রতন, তুই চুপ কর তো, আমি দেখছি। বলছি শুনুন, যেতে পারি, 500 টাকা লাগবে। 500? আচ্ছা দেবো, নিন এবার নৌকা ভাসান তাড়াতাড়ি। এটা কি হলো ফটিক, এভাবে কি কারো সুযোগ নেওয়া উচিত? আরে সব ঠিক আছে, মাঝে মধ্যে এরকম এক আধটা ফটকা ইনকাম দরকার আছে। সব সময় অত সততা দেখাতে গেলে হয় না, বুঝেছিস? চল নৌকা ভাসা। তা দাদা, আপনার নাম কি? কোত্থেকে বা আসছেন? আর এত কি দরকার যে অতগুলো টাকা দিয়ে যেতে রাজি হলেন? আমার নাম সুখেন, সুখেন বিশ্বাস। হরিপুরে আমার বাড়ি। আসলে আমি পুনায় থাকি, ওখানে আমি একটা বেসরকারি অফিসে চাকরি করি। মাত্র 2 দিনের ছুটি পেয়েছি। একটা বাড়ি কিনবো বলে বায়না দেওয়া ছিল, আগামীকাল রেজিস্ট্রি। যেভাবেই হোক আজকে রাতের মধ্যে আমাকে বাড়ি পৌঁছাতে হবে। এই ব্যাগে 5 লাখ টাকা আছে, আমার 10 বছরের সঞ্চয়। এটা আজ পৌঁছাতে না পারলে মহা সমস্যায় পড়ে যাব। আমাকে লাস্ট ট্রেনটা ধরতেই হবে দাদা, নইলে ভোগান্তি শেষ থাকবে না। প্লিজ আপনি একটু তাড়াতাড়ি হাত চালান। সে আমরা আপনাকে ওপারে পৌঁছে দিচ্ছি, কিন্তু স্টেশনের রাস্তাটা তো অনেক, ওপার থেকে গাড়ি পাবেন কিনা বলতে পারছি না। তাছাড়া অতগুলো টাকা নিয়ে ওই রাস্তায় এত রাতে যাওয়াটা কি আপনার ঠিক হবে? সে ওপারে গিয়ে একটা ব্যবস্থা করে নেব ঠিক, আপনারা শুধু ওপারে একটু পৌঁছে দিলেই হবে। নৌকা মাঝ নদীতে পৌঁছাতেই হঠাৎ প্রবল বেগে ঝড় শুরু হয়। সাথে বজ্রপাত আর বৃষ্টির তাণ্ডব। রতন দাঁড় ধরে নৌকা সামলাতে ব্যস্ত হয়ে পড়ে, আর ফটিক নৌকার চালার দিকে এগিয়ে যায়। চালায় ঢুকে ফটিক সুখেনবাবুকে বলে, দাদা, আপনি একটু নৌকার ওই মাথায় গিয়ে বসুন। ছোট নৌকা তো টাল সামলানো যাচ্ছে না, বাক্সটা এখানেই রেখে দিন, নইলে আবার ভিজে যাবে। চলুন, আমিও যাচ্ছি আপনার সঙ্গে। এই তুফান থেকে বেঁচে ফিরতে হলে এছাড়া আর কোনো উপায় নেই দাদা, একটু ভিজতে হবে। তা সাঁতার টাতার জানেন তো দাদা? না না, আমি সাঁতার টাতার জানি না দাদা। আচ্ছা ঠিক আছে, নৌকার মাথায় চলুন, আমি তো আছি, ভয় নেই আপনার। সুখেন চালা থেকে বেরিয়ে নৌকার মাথার দিকে এগিয়ে যায়। তার পিছন পিছন ফটিকও এগিয়ে যায়। সুখেনকে চালার বাইরে দেখে নৌকার অন্য মাথা থেকে রতন বলে ওঠে, আরে দাদা, বৃষ্টির মধ্যে আবার বাইরে বেরোলেন কেন? ভিজে যাচ্ছেন তো। সুখেন কিছু বুঝে ওঠার আগেই ফটিক এক ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয় সুখেনকে। তাকে বাঁচানোর জন্য ছুটে যায় রতন, কিন্তু তাকে চেপে ধরে থাকে ফটিক আর বলে, থাম রতন, আমি যা করছি আমাদের ভালোর জন্য। এভাবে নৌকা চালিয়ে কিচ্ছু হবে না ভাই, সুযোগ এসেছে, হাতছাড়া করা যাবে না। ওই টাকাটা আমরা ভাগ করে নেব, শহরে গিয়ে একটা বড় ব্যবসা খুলব। এভাবে আমরা কতদিন আর লোকের নৌকায় গোলামি করব বল? টাকার লোভে তুই অন্ধ হয়ে গেছিস ফটিক, ভালো মন্দ জ্ঞান হারিয়েছিস, ছাড় আমাকে।
আমি মরতে দেব না ওনাকে। স্রোত আসার আগে তুলতে হবে ওনাকে। এমন করিস না ফটিক। তাহলে তুই শুনবি না তো? ঠিক আছে, যা বাঁচা ওকে। হঠাৎ তারা খেয়াল করে প্রকাণ্ড এক স্রোত ভেয়ে আসছে তাদের দিকে। আচমকা ফটিক এক ধাক্কা দিয়ে রতনকে ফেলে দেয় সেই স্রোতের মুখে। ভয়ঙ্কর সেই স্রোত ভাসিয়ে নিয়ে যেতে থাকে রতন আর সুখেনকে। ফটিক জানে এই স্রোতে ভেসে গিয়ে কেউ আর বেঁচে ফেরে না কোনোদিন। কিছুক্ষণের মধ্যে দুর্যোগ থেমে যায়। শান্ত পরিবেশে ফটিক দাঁড় চালিয়ে নৌকা টেনে নিয়ে যায় তীরের দিকে। তারপর টাকার ব্যাগটা হাতে নিয়ে নৌকায় একটা ফুটো করে দিয়ে নৌকাটা ডুবিয়ে দেয় ফটিক। তারপর কেটে যায় প্রায় 10 বছর। এই মাঝি, যাবি নাকি? না বাবু, আজ আর যাওয়া হবে না। রাত অনেক হয়েছে, আকাশের অবস্থাও খুব খারাপ, নদীর অবস্থাও ভালো না। আরে কত নিবি বল? যা চাইবি তাই পাবি। নৌকা ভাষা। টাকা বড় কথা নয়, প্যাসেঞ্জারের জীবন আগে। আপনি বুঝবেন না, এখন নৌকা ভাসানো খুবই রিস্কের। আরে কিছু হবে না। কত ঝড় তুফানের মধ্যে নৌকা চালিয়েছি। আর এই ঘাটেরই মাঝি ছিলাম রে এক সময়। আপনার নাম কি বাবু? নাম বললে কি আর চিনতে পারবি? গ্রাম ছেড়েছি 10 বছর হয়ে গেল। তা তোর বাড়ি কোথায়? বাবার নাম কি তোর? আমার বাড়ি ওপারে। আমার নাম বল্টু। আমার বাবাকে হয়তো চিনতে পারবেন আপনি, মারা গেছেন উনি। এই ঘাটেরই মাঝি ছিলেন এক সময়। ওনার নাম রতন, রতন হালদার। তুই রতনের ছেলে? আমাকে চিনতে পারছিস নে? আমি ফটিক রে, তোর ফটিক কাকা। কি করেই বা চিনবি? তুই তো অনেক ছোট ছিলি। চল নৌকা ভাষা, যেতে যেতেই কথা হবে। বল্টু আর না করতে পারল না, দড়ি খুলে নৌকা ভাসিয়ে দিল সে। সেদিন তোর বাবাকে কত করে বললাম, রতন আকাশের অবস্থা ভালো না, ঝুঁকি নিস না। প্যাসেঞ্জার কটা টাকা বেশি কি দিল, লোভা সামলাতে পারল না। সেদিন যদি আমার কথাটা শুনতো তাহলে আর এত তাড়াতাড়ি তোদের ছেড়ে যেতে হতো না ওকে। সে কি ভয়ানক দৃশ্য চোখের সামনে ভেসে গেল। কত চেষ্টা করলাম তোর বাবাকে বাঁচানোর, পারলাম না। আমারও তো বাঁচার কথা ছিল না। জ্ঞান ফিরে দেখি নদীর এক ডাঙায় কাদার মধ্যে পুঁতে আছি। বুঝলাম জ্ঞান হারিয়ে ভাসতে ভাসতে নদীর কিনারায় পৌঁছেছি। যাই হোক, বাদ দে ওসব কথা। তোর বাড়িতে সবাই ভালো তো? তা পড়াশোনা কতদূর কি করলি? বাবা মারা যাবার পর পরিবারের সব দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে। সকাল থেকে রাত অবধি এই নদীর বুকে। স্কুল যাওয়ার হলো কই। ওকে কত করে বলতাম, চল রতন শহরে যাই। এই খেয়াবে কি আর সংসার চলে? নাকি ছেলে মেয়ের পড়াশোনা হয়? এই আমাকে দেখ, শহরে এখন আমার বেশ কয়েকটা ব্যবসা। ছেলে মেয়ে নামি স্কুলে পড়ে। এই দেখ, এই ব্যাগে টাকায় ভর্তি। গ্রামে ভাইকে একটা জমি কিনে দিচ্ছি, সেজন্যই যাওয়া। আজ প্রায় 10 বছর পর গ্রামে যাচ্ছি। গ্রাম ভালোবেসে পড়ে থাকলে কি আর জীবনে কিছু হয়? মাঝ নদীতে নৌকা পৌঁছাতেই ঝোড়ো হাওয়া সমেত হঠাৎ বৃষ্টি শুরু হয়। বল্টু তাড়াতাড়ি করে হাত চালাতে লাগে। হঠাৎ একটা শব্দ কানে আসে তাদের, বাঁচাও, বাঁচাও, কে আছো বাঁচাও। তারা খেয়াল করলো অদূরে জলে ডুবতে চলেছে একজন মানুষ। বাঁচাও, বাঁচাও, কেউ বাঁচাও আমায়। কেউ একজন ডুবে যাচ্ছে মনে হচ্ছে।
আরে যে ডোবে ডুবো, তুই আর নৌকা থামাস না রে বল্টু, নইলে এই তুফান থেকে আমরা কেউ বেঁচে ফিরবো না। তা বললে কি হয়? একজন মানুষকে এভাবে অসহায়ভাবে ফেলে যাওয়া কি সম্ভব? ওকে তুলি আগে। কথা তো শুনবি নে, একদম বাপের মতো হয়েছিস, যা ভাল লাগে কর। বল্টু নৌকা এগিয়ে নিয়ে যায় ডুবন্ত লোকটার দিকে। তাকে হাত ধরে টেনে কোনো মতে নৌকায় তুলে নেয় বল্টু। ঝড় থেমেছে। দাঁড় চালিয়ে নৌকা নিয়ে এগিয়ে চলেছে বল্টু। ফটিক চালার নিচে বসে, আর লোকটা নৌকা ধারে বসে আছে। ভিজে চাদরে সারা শরীর ঢাকা লোকটার। বল্টু বলে, কে আপনি? আর কোত্থেকে এলেন এখানে? একটা কর্কশ গলায় লোকটা বলে ওঠে, আমি একজন জেলে, ডোঙায় করে মাছ ধরতে এসেছিলাম। আচমকা জলের স্রোতে সব উল্টে যায়। সময় মতো তোমরা না এলে হয়তো আবার মরে যেতাম। আবার মরে যেতাম মানে? তুই কি আগেও মরেছিস নাকি? ভয় দেখাচ্ছিস আমাদের? এজন্যই তোকে মানা করছিলাম বল্টু। কী সব মাতাল টাতাল তুললি বলতো নৌকায়? এই মুখ থেকে কাপড় শোনাতো, দেখি কে তুই? আমাকে দেখলে সহ্য করতে পারবে তো বাবু? কেন রে, কে তুই? ব্রহ্মদৈত্যে নাকি? তাহলে নিজের চোখেই দেখুন। এই বলেই লোকটা তার মুখ থেকে কাপড় সরিয়ে ফেলে, আর তাকে দেখে আঁতকে ওঠে ফটিক। বল্টু হাঁ হয়ে তাকিয়ে থাকে তার দিকে। এ কি আশ্চর্য! এ তো বল্টুর বাবা রতন। ফটিক বলে ওঠে, রতন, তুই বেঁচে আছিস? না রে ফটিক, বেঁচে নেই আমি। নিজের হাতে ঠেলা দিয়ে ভয়ঙ্কর স্রোতে ফেলে দিয়েছিস আমাদের, কেড়ে নিয়েছিস দুটো জীবন। টাকার লোভে কত বড় পাপ করেছিস তুই। আজ 10 বছর ধরে তোর অপেক্ষায় আছি। তোকে না মারলে আমাদের আত্মা শান্তি পাচ্ছে না রে ফটিক। আমাকে মাফ করে দে রতন, ভুল করেছি আমি। এই ব্যাগে যত টাকা আছে আমি সব দিয়ে দেবো তোর ছেলেকে। আমাকে মারিস নে ভাই। ফটিকের কথা শুনে বল্টু বলে ওঠে, আমার কোনো টাকা চাই না বাবা। আমাদের কাছ থেকে তোমাকে কেড়ে নিয়েছে ও। তুমি না থাকায় আমরা খুব কষ্ট পাচ্ছি বাবা। তুমি ছেড়ো না ওকে, ক্ষমা করো না। আমি ক্ষমা করলেও আর একজন যে ক্ষমা করবে না। রতনের কথা শেষ হতেই নৌকায় কটকট শব্দ বেজে ওঠে। দেখা যায় জল থেকে একজন নৌকার চালাবে উপরে উঠে আসছে। অতি ভয়ঙ্কর তার চেহারা, যেন বহু বছর ধরে জলে পচে গেছে তার শরীর। সেদিকে তাকিয়ে ফটিকে চিনতে ভুল হলো না তাকে। সুখেন। আচমকা আকাশ বাতাস কাঁপিয়ে শুরু হলো তুফান। সবাই খেয়াল করলো একটা বিশাল আকার ঢেউ এগিয়ে আসছে তাদের দিকে। বিভৎস সুখেন ফটিকের গলা টিপে ধরে আঁচড়ে পড়ল সেই ভয়ঙ্কর স্রোতে। সাথে সাথে তুফান থেমে গেল। খোকা, এই টাকার ব্যাগটা হরিপুরের সুখেন বিশ্বাসের পরিবারের হাতে তুলে দিস। এটা ওদেরই প্রাপ্য। তোর সৎ মানসিকতা আমাকে মুগ্ধ করেছে বাবা। নিশ্চয় তুই জীবন যুদ্ধে জয়ী হবি, অনেক উন্নতি করবি বাবা। দুঃখ একটাই, তোর এই যুদ্ধে আমি সঙ্গ দিতে পারলাম না। আমায় ক্ষমা করিস খোকা। মুহূর্তেই মিলিয়ে গেল রতন, আর বল্টুর নৌকা ভেসে ভেসে এগিয়ে গেল কুলের দিকে। রাজ
হরর স্টুডিও।